আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি সকলে ভালো আছো। বরাবর মতো আজকেও হাজির হলাম তোমাদের সামনে আরো একটি ক্লাস নিয়ে। আশা করি আমাকে সকলে শুনতে পাচ্ছ। আহ, ভিডিওতে লাইভ ভিডিওতে একটু একটা লাইক দাও, তাহলে আমি সহজে ভিডিওটা পেয়ে যাব। আর হ্যাঁ, এই তো ভেরি গুড, জান্নাতকে ধন্যবাদ, ভিডিওটা পেয়ে গেছি। প্রতিদিনই খুঁজতে হয় আমাকে এই ভিডিওটা, কি হারিয়ে যায় সবসময়। সো আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা কমেন্টস করে জানাবা। ওকে, প্রথমে শুভেচ্ছা মনে করে নেই। জান্নাত ওয়ালাইকুম আসসালাম, মোস্তারি ওয়ালাইকুম আসসালাম। জান্নাত বলছো কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি তুমি ভালো আছো। নসিব ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি তুমি ভালো আছো। ওকে, সকলে দ্রুত জয়েন করে ফেলো। ওকে শিমুল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আশা করি ভালো আছো। রাশেদ ওয়ালাইকুম আসসালাম, আশা করি ভালো আছো। তো চলো যাই, আমরা তাহলে ক্লাস শুরু করে দিই। আজকে আরো একটি ক্লাস শুরু করে যাচ্ছি আর কি। তো এখন মনে হচ্ছে তোমাদের সাথে প্রায় সময় দেখা হচ্ছে, বেশ একটা ভালো লাগে কাজ করে। এই যে নিয়মিত যে দেখা হওয়ার একটা ব্যাপারটা আর কি, সেটা হচ্ছে আর কি। আহ, বড়র মতো আবারও তোমাদের সামনে আসলাম। মানে একটা অভ্যস্ততার মধ্যে চলে আসছে এটা আমরা। যদিও আহ, রমজান মাসে সবার মাঝখানে একটু ক্লান্তি কাজ করে আর কি। তো সেই সকল ক্লান্তি ঝেড়ে মুছে একদম তোমাদের সামনে হাজির। তো চলো যাই, আমরা শুরু করে দিই আর কি। ঠিক আছে। তো আজকে যে টপিকসটা আমরা গত দিনে যে টপিকসটা শেষ করছি, সেটা হলো ডিএনএ এবং আরএনএ এর পার্থক্য নিয়ে আমরা শেষ করেছি আর কি। তো আজকে যেখান থেকে শুরু করবো সেটা হলো জিন নিয়ে কথা বলবো, হ্যাঁ? জিন থেকে শুরু করবো। জিন, ওকে, জিন নিয়ে শুরু করবো আজকে। হ্যাঁ, এই জিন আবার কিন্তু সেই জিন না, মানে যে জিনে ধরে মানুষের আর কি, সেটা না কিন্তু, হ্যাঁ। এটা হলো কোন জিন? আমাদের সকলের মাঝে তো জিন থাকে, তাই না? আমাদের শরীরে, সকলের শরীরের মাঝে কি আছে? জিন আছে না? এটা কিন্তু সেই জিন আর কি। তো আবার কিন্তু ওই জিন না কিন্তু। আমরা ছোটবেলায় ওই যে আলিফ লালা দেখতাম, তো ওইখানে কিন্তু মানে উম, মারিয়া শারাক খানাও একটা ক্যারেক্টার ছিল, মানে সোফান ইসবার একটা ক্যারেক্টার আর কি। সোফান ইসবা সিরিয়ালের একটা ক্যারেক্টার ছিল আর কি, মারিয়া শারাক খান। তো ওইখানে ওই তার দুইটা জিন থাকতো, মানে বশ করা দুইটা জিন থাকতো আর কি। একটা নাম হচ্ছিল তাগ জিন, একটা নাম হলো তবাক জিন, ঠিক আছে? তো সে যখন ডাকতো তাগ জিন, তবাক জিন হাজির হও, তখন তাগ জিন আর তবাক জিন হাজির হয়ে যেত আর কি। তো তারপরে সে যে নির্দেশ দিত সেই নির্দেশ পালন করতো। তো আমাদের সেই সমস্ত তাগ জিন তবাক জিন না, তবে এটা অন্য জিন। এই জিন কিন্তু আমাদের সকলের শরীরের মাঝখানে কিন্তু আছে, হ্যাঁ। তো মাথায় রেখো আর কি, সাবধান, হ্যাঁ, এই জিন থেকে কিন্তু সাবধান, কোন সময় ধরে ফেলে। ওকে, জান্নাত বলছে ক্লোনে ক্লান্তি নেই স্যার, শান্তি শান্তি লাগে সবকিছু, ভেরি গুড, আলহামদুলিল্লাহ। আহ, ফাতেমা ওয়ালাইকুম আসসালাম। আসলে নিজের যে ভালো লাগার যে বিষয়টা, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বুঝতে পারছো? ফাতেমা না, সত্যি সত্যি জিন ধরবে? তুমি তো কঙ্কালের ছবি দিয়ে রেখে দিয়েছিলে অনেকদিন, হ্যাঁ। তোমার আইডিতে কঙ্কালের ছবি দিয়ে রাখছিলে অনেকদিন, তাই না? আহ, আচ্ছা, তোমাদের একটা কোশ্চেন থ্রো করি, হ্যাঁ। কোশ্চেনটা হলো যে বংশগতির ধারক ও বাহক বলা হয় কাকে? বংশগতির ধারক ও বাহক বলা হয় কাকে? তো মানে জিনকে কি বংশগতির ধারক ও বাহক বলা হয়, নাকি ডিএনএ কে বংশগতির ধারক ও বাহক বলা হয়, নাকি ক্রোমোজোমকে বংশগতির ধারক ও বাহক বলা হয়? দেখি ঝটপট অ্যান্সার করে বলো তো, কোনটি হবে উত্তর? মানে বংশগতির ধারক ও বাহককে, আহ, এক নম্বর অপশন ক্রোমোজোম, দুই নম্বর ডিএনএ, তিন নম্বর জিন, কোনটা হবে বলো? হ্যাঁ, চেঞ্জ করে ফেলছো না ফাতেমা? খুব তো দেখলাম সবাই মজা মেরে কি জন্য পার্টি দিচ্ছ আর কি, দেখে তো লোভ হলো আর কি, আমাদের রেখে দাওয়াত টাওয়াত না দিয়ে নিজেরই খাচ্ছ সবকিছু, হ্যাঁ। হ্যাঁ, একটা প্ল্যান করো, দেখো আমাদের এই যে এই
অনার্স ফার্স্ট ইয়ারে যে তোমরা আছো আর কি, তাদের নিয়ে একটা ইফতার পার্টি করা যায় কিনা, বলে কিন্তু খুব দারুণ হবে আর কি, হ্যাঁ। ওকে, তো কমেন্টস করা কিন্তু শুরু করে দিছো আর কি। দেখি কে কমেন্টস করলো। ফাতেমা বলছে যে ক্রোমোজোম, বংশগত ধারক ও বাহক। তারপরে ক্রোমোজোম না জিন না? আহ, নসিব বলছো ক্রোমোজোম। আর বাকিরা কি বলবো? বংশগতির ধারক ও বাহক, ক্রোমোজোম না ডিএনএ নাকি জিন, কোনটা হবে? এটা একটা কনফিউজিং প্রশ্ন, নিঃসন্দেহে কনফিউজিং প্রশ্ন। তো ওই কনফিউশনটা আজকে আমরা দূর করে ফেলবো ইনশাল্লাহ, হ্যাঁ। ওই যে কনফিউশন, সেটা আমরা দূর করে ফেলবো। ওকে, আজকে দেখবো আর কি সেটা, যে কে আসলে বংশগতির ধারক ও বাহক। ওকে, চলো যাই। তো প্রথমে আমরা যদি দেখি, ধরো আজকে কার ছবি আঁকাবো? বড় বড় দাঁতালা, হ্যাঁ। কারো একটা ছবি আঁকাচ্ছি। কার ছবি আঁকানো যায়? আজকে জান্নাতের ছবি আঁকাচ্ছি, হ্যাঁ। জান্নাতের ওই জিন, জান্নাতের ছবি আঁকাচ্ছি। ঠিক আছে, এই যে চোখ, চোখের মনি, হ্যাঁ। তো এই এই ব্যক্তি থেকে যদি একটা কোষ নেওয়া হয়, ধরো এখানে একটা কোষ নিলাম, এটা সেই কোষ, একটা কোষ নিলাম, হ্যাঁ। তাহলে এটা হলো ব্যক্তি, এটা হলো কোনো একটা কোষ নিলাম, কোষ। তো কোষের মাঝখানে কি থাকে? নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াসের মাঝখানে নিউক্লিয়াস থাকে, এবং সেখানে আর কি থাকে? ক্রোমোজোম থাকে। ক্রোমোজোম থাকবে বা ক্রোমাটিন থাকবে, তাই তো? সাদিয়া, ওয়ালাইকুম আসসালাম। আশা করি ভালো আছো। ওকে, তো এবার দেখো, হ্যাঁ, আসলে ইন্টারেক্টিভ ক্লাস হলে কিন্তু খুব মজা হয়, যে তোমরা কমেন্টস করো, আমিও কমেন্টস করি, খুব ভালো লাগে। জান্নাতের দাঁত নাকি অত বড় বড় না? আর তোমরা কমেন্টস করো, বলো আসলে জান্নাতের দাঁত কি এরকম না? এরকমই মনে হয়, তাই না? আরো বড় হবে বোধহয়, আমি মনে হয় ছোট করে আঁকিয়ে দিচ্ছি। ওকে, তো দেখো, আমরা এই জান্নাত, এটা হলো জান্নাত, হ্যাঁ। এই জান্নাত, জান্নাতের ছবি এটা। তো ওইখান থেকে আমরা কি নিলাম? কোষ নিলাম একটা তার থেকে। তো সেই কোষের মাঝখানে কি আছে? নিউক্লিয়াস আছে। তো নিউক্লিয়াসের মাঝখানে আমার কি দেখা যাচ্ছে? এই যে ক্রোমোজোম দেখা যাচ্ছে। তো এখান থেকে আবার ক্রোমোজোমকে বের করে নিয়ে গেলাম। ধরো এই ক্রোমোজোমকে আমরা বের করে নিয়ে আসলাম। তো এই সেই ক্রোমোজোম, এই সেই ক্রোমোজোম। ওকে, এই ক্রোমোজোমের মাঝখানে কি থাকে? আমরা গত গত ক্লাসেই পড়ছি, ক্রোমাটিন থাকে। এগুলো ক্রোমাটিন, ঠিক আছে। এই ক্রোমাটিন গুলোকে আবার একটু এরকম করি, এরকম করে দিলাম, হ্যাঁ। এবার আসো, জমবে খেলা। এরকম দিলাম, যাওয়ার পরে क्या हुआ? তো এটা কি দেখতে পাচ্ছি? একটা ফাইনালি কি দেখতে পাচ্ছি? এখানে আর কিছু জিনিস দিয়ে দিই, গোল গোল কিছু জিনিস দিয়ে দিই, এইগুলো মনে করো। ওকে, আরো কিছু জিনিস দেখাই আমরা। লাস্ট অনে গিয়ে আমরা এই খণ্ডিত একটা অংশ দেখাই, ধরো এইটি একটা অংশ, এইটি একটা অংশ, এটা একটা নাম দেবো আমরা পরে, ঠিক আছে। তো এখন নামকরণগুলো করে ফেলি আর কি। ধরো এখানে ছিল কোষ, এখানে ছিল এটা কি, তারপরে নিউক্লিয়াস, এটা ছিল হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াস দেখতে পেলাম, নিউক্লিয়াসের মাঝখানে ক্রোমোজোম আছে, তার মানে এটা হলো ক্রোমোজোম। ক্রোমোজোম, ক্রোমোজোম পেলাম। সো এই যে লাল লাল গোল 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 বল দেখতে পাচ্ছ না? এগুলো হলো প্রোটিন। এগুলো কি? প্রোটিন। প্রোটিন। আর এই সুতার মতো যে অংশ দেখতে পাচ্ছ, সুতার মতো অংশ,
এই সুতাটা হলো তোমার হলো নিউক্লিক অ্যাসিড। তো নিউক্লিক অ্যাসিড দুই রকম হয়, কয় রকম হয়? দুই রকম। একটা হলো এটা হলো সুতাটা কয় রকম হতে পারে? দুই রকম। এক হলো ডিএনএ অথবা কি হতে পারে আরএনএ। তো এখানে যে সূত্রটা আছে সেটা হলো ডিএনএ সূত্র। কি সূত্র? ডিএনএ, মানে এটা হলো ডিএনএ সূত্র। এটা আমরা কি বললাম? ডিএনএ সূত্র পেলাম। তো সেই ডিএনএ এর আবার দেখো একটা অংশ, সেই অংশের নাম হলো তোমার জিন। অংশের নাম কি? জিন। তো আশা করি দেখতে পাচ্ছ আর কি। ওকে, দেখতে পাচ্ছ আশা করি। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি যে একটা ব্যক্তি থেকে অর্থাৎ জান্নাত থেকে আমরা একটা কোষ নিলাম, সেই কোষের মাঝখানে কি আছে? নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মাঝখানে আছে কি? ক্রোমোজোম। ক্রোমোজোমকে নিয়ে গেলাম, সেই ক্রোমোজোমকে আবার দেখো ভিতরে আছে ক্রোমাটিন আছে। ক্রোমাটিনে কি কি অংশ থাকে? দুইটা অংশ, একটা হলো নিউক্লিক অ্যাসিড, একটা হলো কি গোল 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 হলো প্রোটিন। তো নিউক্লিক অ্যাসিড কয় রকম হয়? দুই রকম হয়, একটা হলো ডিএনএ টাইপ, একটা হলো কি আরএন টাইপ। তো এখানে যে নিউক্লিক অ্যাসিড আছে হলো দ্বিসূত্রক, তার মানে এটা হলো কি? ডিএনএ। তো সেই ডিএনএ এর একটা খণ্ডিত অংশ, সেটা বলতেছে কি? জিন। তাহলে দেখো এই ডিএনএ এর একটা অংশ সেটা হলো কি? সেটাকে আমরা বলবো কি? জিন বলবো। কি বলবো? জিন। তাহলে জিনের সংজ্ঞাটা আমাদের কি এসেছে? জিন হলো জিন হলো ডিএনএ অণুর একটা খণ্ডাংশ যা জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, যেটাকে তোমাদের এখানে বলা আছে যারা বংশগতির ধারক ও বাহক, ওরা বলতেছে। ঠিক আছে, আমরা বললাম জিন হলো এই ডিএনএ অণুর একটা খণ্ডাংশ। দেখো একটা খণ্ডিত অংশ না? ডিএনএ চেনটা তো অনেক লম্বা চেন, অনেক লম্বা চেন, সেখান থেকে একটা অংশ কেটে নিছে আর কি। সেই অংশটা একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, একটা বৈশিষ্ট্য, এক একটার জন্য কিন্তু এক একটা বৈশিষ্ট্য হবে। কিন্তু ধরো যে আহ, একজনের চোখের রং কেমন হবে, কারো হয় ব্রাউন কালার হয়, কারো হলো ব্লু কালার হয়, কারো মনে করো হানি কালার হয়। তো এক একজনের এক এক রকম চোখের মনের কালার। তো এটা হলো এক একটা জিন দ্বারা কি হয়? নিয়ন্ত্রণ হয়ে থাকে আর কি। ঠিক আছে, সো ওই জিন দ্বারা একটা জিন একটা বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করতেছে আর কি। তাহলে দেখো এইখানে ডিএনএর এইটুকু একটা খণ্ডিত অংশ, সেটা একটা জিন যা একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। দ্যাটস ওয়াই আমরা জিনের সঙ্গে কি বলবো? জিন হলো ডিএনএ অণুর একটি খণ্ডাংশ যা জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। আবার বলছি, জিন হলো ডিএনএ অণুর একটি খণ্ডাংশ যা জীবের কি নিয়ন্ত্রণ করে? বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। ওকে, তো এখন দেখো এই যে আমরা জিনটাকে যতটুকু আমরা দেখতে পাচ্ছি, আমরা এই অংশটুকু দেখতে পাচ্ছি, সেটা হলো জিন। ধরো এই অংশটুকু, এখান থেকে শুরু করে এইটুকু, এই পুরোটা হলে একটা জিন বলছে একটা খণ্ডিত অংশ। তো এটা কিন্তু একটা ডিএনএ এর একটা পার্ট। তাহলে দেখো জিন এখন কোথায় আছে? ডিএনএ এর মাঝখানে আছে না? দেখো জিনকে যদি বংশগত ধারক ও বাহক বলি, আবার দেখো ডিএনএ যে জিনটা থাকে আবার ডিএনএ এর মধ্যে থাকে, তাহলে ওকে আমরা কি বলতে পারি? ওরাও কি বংশগতির ধারক বলতে পারি? অবশ্যই বলতে পারি আর কি। আবার দেখো এই ডিএনএটা আবার কার মাঝখানে আছে? ক্রোমোজোমের মাঝখানে আছে। এই জন্য আমরা ক্রোমোজোমকে কি বলবো? বংশগতির ধারক ও বাহক। তার মানে বিষয়গুলো কিন্তু খুবই ক্লোজ কানেকশন আর কি, খুবই ক্লোজ কানেকশন। আর মানে যদি বলে যে ক্রোমোজোমকে কি বলা হয়? বংশগতির ধারক ও বাহক, অবশ্যই সঠিক এটা। এটা হলো সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার আর কি। যদি বলা হয় কি ডিএনএ কে কি বলে? ক্রোমোজোম বংশগতির ধারক ও বাহক, এটাও কিন্তু অনেকাংশে সঠিক। যেইখানে অপশনে ক্রোমোজোম থাকবে না, সেইখানে অ্যান্সারটা কি হবে? ডিএনএ হবে অ্যান্সার। আর জিনকে আমরা কি বলবো? ওকেও কি আমরা বলবো বংশগতির ধারক ও বাহক? আসলে বেসিক্যালি তারা বংশগতির ধারক, অবশ্যই তারা বংশগতির ধারক, অনেকাংশে বাহকও। ঠিক আছে, তাহলে তিনটে কিন্তু অলমোস্ট সিমিলার অ্যান্সার, কিন্তু অলমোস্ট সিমিলার অ্যান্সার। তো এই অলমোস্ট সিমিলার অ্যান্সারের মধ্যে এগুলো কিন্তু পড়তেছে। ঠিক আছে, মানে এটাকে আমরা বলেছি বংশগতি ধারক ও বাহক, একেও বলতেছি ওকেও বলতেছি, কিন্তু সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কোনটা হবে? ক্রোমোজোম হবে কি বংশগতি ধারক। যদি অপশনে থাকে তিনটাই থাকে, তাহলে অ্যান্সার কোনটা হবে? হ্যাঁ, ক্রোমোজোম হবে বংশগতি ধারক ও বাহক। কিন্তু অলমোস্ট কিন্তু সিমিলার। অনেকটা বিষয়টা এরকম আর কি। ধরো জিনকে মনে করে একটা স্বর্ণের টুকরা। ঠিক আছে, স্বর্ণের টুকরা, আমার কাছে কোনো পাত্র নাই, পাত্র নাই তাহলে ভালো হতো। কি দিয়ে বোঝাই? দাঁড়াও, কিছু একটা খুঁজে নেই। ওকে, সো এই জিনিসটা দেখো। তো এইটা মনে করো জিন, দেখো বোঝার চেষ্টা করো, এইটা মনে করো জিন। সো এই জিনটা হলো বংশগতির ধারক ও বাহক। ওকে, তাহলে এখন এটা একটা মনে করো জিন আর কি। এখন এই জিনটাকে যদি এই কোটার মধ্যে রাখি আর কি, দেখো এই কোটার মধ্যে রাখলাম। এখন বংশগতির ধারক ও বাহককে এই কোটাটা, এটা হলো ডিএনএ। এই কোটাটাকে আমি সেকেন্ড কোটাটাকে আমরা কি বলছি? ডিএনএ বলছি আর কি। আবার দেখো এই কোটাটাকে যদি আবার এই বড় কোটার মাঝখানে রাখি এটা, তাহলে এখন বংশগতির ধারক ও বাহককে এটা। বুঝতে পারছো বিষয়টা? সো এটা হলো কিন্তু ফাইনালি সবাইকে কিন্তু ধারণ করতেছে। আমরা এটা
তুলনা করতে পারে পাতিলের সাথে তুলনা করতে, যে এটা হলো একটা স্বর্ণের টুকরা, এটাকে একটা ছোট পাতিলের মধ্যে রাখলাম, এখন তাহলে স্বর্ণের টুকরা কোথায় আছে? ছোট পাতিলের মধ্যে আছে। আবার ছোট পাতিলকে আবার বড় পাতিলের মধ্যে রাখলাম, এখন স্বর্ণের টুকরা কোথায় আছে? বড় পাতিলের মধ্যে। ঠিক বিষয়টা এরকম আর কি। এভাবে তুমি আশা করি সকলেই বুঝতে পারছো আর কি, যে এটা হলো মেকানিজম, যে আসলে জিনটা এইভাবে থাকে আর কি, যে আম, সে যে জায়গায় থাকে সে সিঙ্গেলি কিন্তু বংশগতির ধারক, ঠিক আছে। আবার যখন তাকে আমরা, সে তো ডিএনএ এর একটা পার্ট, এটাকে যদি ডিএনএ ধরি, সে এখন ডিএনএ মধ্যে আছে, এখন আমরা এই জন্য আমরা ডিএনএ কে বলতে পারি কি বংশগতি ধারক বাহক। আবার ডিএনএ কে আবার রাখছে কার মাঝখানে? ক্রোমোজোম মাঝখানে। দ্যাটস ওয়াই ক্রোমোজোমকে আমরা কি বলবো? বংশগতি ধারক ও বাহক। সো আশা করি সকলে বুঝতে পারছো, ঠিক আছে। আমার স্বর্ণের টুকরো পড়ে গেছিল আর কি, হ্যাঁ। এই হলো বিষয়। তো আশা করি সকলে বুঝতে পেরেছো। আশা করি সকলে বুঝতে পেরেছো। ওকে। সো এই জন্য দেখো, এই জন্য কিন্তু দেখো, আর আমি মনে করো ক্রোমোজোম, আমি কি? ক্রোমোজোম। এখন দেখো, এটা একটা বৈশিষ্ট্য, এটা একটা বৈশিষ্ট্য, এটা একটা বৈশিষ্ট্য। আমি যদি ক্রোমোজোম হয়, এখন এই বৈশিষ্ট্যগুলোকে কে ধরে রাখছে? এই ক্রোমোজোম, মানে আমি ধরে রাখছি, আমি বা ক্রোমোজোম ধরে রাখছি আর কি। এখন আমি এই জন্য, এই আমাকে আমি কি বলবো? বংশগতির ধারক আর কি। খেয়াল করছো? বংশগতির ধারক। আচ্ছা, কারণ কেন? কারণ আমরা এই বৈশিষ্ট্যগুলোকে ধরে রাখছি, এই জন্য আমরা কি? বংশগতির ধারক। আচ্ছা, এখন আমরা বাহক কেন হবো? কারণ দেখো এই বংশগতি ধারক তো হয়েছে, এখন দেখো আমি এটা নিয়ে হাঁটা শুরু করছি, বহন করতেছি আর কি। এই যে বহন করতেছি, দেখো, এই যে বহন করতেছি, দেখছো? এই যে বহন করতেছি। সো তার মানে বংশগতির যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলোকে আমরা ধরে রাখছি, অ্যাট দ্য সেম টাইম আমরা কি করতেছি? সেগুলোকে এই যে বহন করতেছি আর কি। তাহলে আমি ব্যক্তি যদি ক্রোমোজোম হই, আমি নিজে যদি ক্রোমোজোম হই, তাহলে এবং বৈশিষ্ট্যগুলোকে আমি ধরে রাখছি, এই জন্য ধারক, এই জন্য আমাকে বলা হয় ধারক। আবার এই বৈশিষ্ট্যগুলোকে আমি ধরে নিয়ে হাঁটাতেছি আর কি, মানে আমি চলাচল করতেছি আর কি। দ্যাটস ওয়াই আমি বংশগতির বাহকও বলবো। দ্যাটস ওয়াই ক্রোমোজোমকে বলা হয় কি? বংশগতির ধারক ও বাহক। কারণ কিভাবে যায় সেটা, কারণ জননকোষ সৃষ্টির সময় যখন পিতা এবং মাথা থেকে যখন শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হয়, তখন কিন্তু এই যে তৈরি হওয়ার সময় কিন্তু এই ক্রোমোজোম গুলো কিন্তু মুভ করে আর কি, ঠিক আছে। নিউক্লিয়াস মুভ করে, সাথে সাথে কি ক্রোমোজোম গুলো মুভ করে আর কি। তো ক্রোমোজোম গুলোর মাঝখানে যেহেতু এই বৈশিষ্ট্যগুলোকে ধরে রাখছে, জিনগুলোকে ধরে রাখছে আর কি, ঠিক আছে। বা জিনের যে বৈশিষ্ট্য সেগুলোকে ধরে রাখছে, ধরে রাখার কারণে সে হচ্ছে ধারক। আর সেগুলো নিয়ে সে হাঁটা দেওয়া হচ্ছে, বা সে এক জায়গা থেকে এক জায়গায় গিয়েছে আর কি। এই জন্য তার নাম হচ্ছে কি? বাহক। এই জন্য আমরা ক্রোমোজোমকে কি বলি? বংশগতির ধারক ও বাহক। সো আশা করি সকলে বুঝতে পারছো। সো এটা খুব ডিপলি বোঝানোর চেষ্টা করলাম আর কি, যেন তোমাদের মধ্যে কোনো কনফিউশন না থাকে, ঠিক আছে। সো এই হলো ব্যাপার। চলো যাই এবার একটু সামনে এগিয়ে আমরা। আশা করি কারো কোনো সমস্যা নেই বলে আমি মনে করি। ওকে, এখন যেটা আমরা শিখবো সেটা হলো নিউক্লিক অ্যাসিড শিখবো। So, চলো যাই, বা পরের স্লাইডে চলে যাচ্ছি। নিউক্লিক অ্যাসিড। ওকে, নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিডের সংজ্ঞা দেওয়ার সময় আমরা তিনটা জিনিস খেয়াল করবো, তিনটা জিনিস। সেই তিনটা জিনিস কি কি? চলো যাই দেখি আমরা। ওকে, হলো যে পেন্টোজ সুগার, পেন্টোজ সুগার, পেন্টোজ সুগার, এটাকে বাংলা বলে 5 কার্বন বিশিষ্ট শর্করা। পেন্টোজ সুগার বা 5 কার্বন বিশিষ্ট শর্করা। ওকে, পেন্টোজ সুগার বা 5 কার্বন বিশিষ্ট শর্করা। তাহলে নিউক্লিক অ্যাসিডের সংখ্যা কি? আমরা তিনটে জিনিস আগে লিখে নিই আর কি। এক হলো পেন্টোজ সুগার, দুই হলো নাইট্রোজেন ঘটিত ক্ষারক, নাইট্রোজেন
গঠিত ক্ষারক, ঠিক আছে। আর 3 হলো ফসফরিক অ্যাসিড। দেখো জিনিসটা, এই তিনটা জিনিস একটু নোট রাখো আর কি, এই তিনটা জিনিসকে নোট রাখো। নিউক্লিক অ্যাসিড হলো কি, যে 5 কার্বন বিশিষ্ট শর্করা, নাইট্রোজেন ভিত্তিক ক্ষারক ও ফসফরিক অ্যাসিডের সমন্বয়ে গঠিত এক ধরনের কি অ্যাসিড। এই সবগুলো সমন্বয়ে গঠিত কি অ্যাসিড। এই অ্যাসিড সেই অ্যাসিড না, এই অ্যাসিড হলো অন্য অ্যাসিড। ঠিক আছে, নিউক্লিক অ্যাসিড বা এই অ্যাসিড, যাই হোক দুটোই হতে পারে, সেটা কোনো সমস্যা নাই। এটা নিউক্লিক অ্যাসিড, এখানে আসলে অ্যাসিডের নামটা এটা না দিয়ে আমরা ওইটা দিই, তো একই জিনিস অ্যাসিড। ওকে, তো নিউক্লিক অ্যাসিড আমরা কি বলতেছি, যে নিউক্লিক অ্যাসিড হলো 5 কার্বন বিশিষ্ট শর্করা, নাইট্রোজেন গঠিত ক্ষারক এবং ফসফরিক অ্যাসিডের সমন্বয়ে গঠিত এক ধরনের অ্যাসিড, যা বংশগতির ধারা সহ সকল কার্যক্রম কি করে নিয়ন্ত্রণ করে থাকে আর কি। ওকে, যা বংশগতির ধারা সহ সকল কার্যক্রম কি করে নিয়ন্ত্রণ করে থাকে। ঠিক আছে, এই যে যেহেতু এরকম বংশগতির ধারা সহ সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে থাকে, সেজন্য নিউক্লিক অ্যাসিডের একটা নাম আছে, সেটা হলো কি, দেখো সেটাকে আমরা কি বলবো, মাস্টার মাস্টার মলিকিউল। মলিকিউল আমরা কি বলবো, মাস্টার মলিকিউল। তাহলে নিউক্লিক অ্যাসিডের এক নাম হলো কি মাস্টার মলিকিউল। একটা জিনিস মনে রাখো, এখানে একটা কনফিউশন আছে, সেটা হচ্ছে ডিএনএ কেও কিন্তু আবার কি বলা হয় মাস্টার মলিকিউল। অপশন কি আমরা কি বলবো, ডিএনএ কেও কি বলা হয় মাস্টার মলিকিউল বলা হয়, এটা জাস্ট মাথায় রাখবে। নিউক্লিক অ্যাসিডকেও মাস্টার মলিকিউল বলা হয়, আবার ডিএনএ কেও কি বলা হয় মাস্টার মলিকিউল বলা হয়। ওকে, নিউক্লিক অ্যাসিডকে বলা হয় কি মাস্টার মলিকিউল, আবার ডিএনএ কে বলা হয় কি মাস্টার মলিকিউল, দুটোই কিন্তু বলা হয়, দুটোই দুটোই সঠিক। যখন যেটা সামনে থাকবে সেটা দিবে আনসার আর কি। তো এই হলো বিষয়। তাহলে নিউক্লিক অ্যাসিডের সংজ্ঞা কি দাঁড়ালো, যে বললাম 5 কার্বন বিশিষ্ট সুগার, নাইট্রোজেন গঠিত ক্ষারক ও ফসফরিক অ্যাসিডের সমন্বয়ে গঠিত ক্ষারককে আমরা কি বলবো, অ্যাসিডকে আমরা কি বলবো, নিউক্লিক অ্যাসিড, যাকে জীবের বংশগতির ধারা সহ সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে থাকে। আর এই নিউক্লিক অ্যাসিডকে বলা কি মাস্টার মলিকুল, আবার ডিএনএ কে বলা কি মাস্টার মলিকুল। চলো যাই এই নিউক্লিক অ্যাসিডের একটা গঠন দেখে, এই যে আমরা তিনটা জিনিস লিখলাম না, এই তিনটা জিনিস কারা কারা। তো এইটা ধরো 5 কার্বন বিশিষ্ট একটা সুগার, এটা হলো 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এটা হলো 5 নম্বর। এই 5 কার্বন বিশিষ্ট সুগার, এর 1 নম্বর কার্বনে কি থাকবে, একটি নাইট্রোজেন ঘটিত কারক, একটি কি হতে পারে, অ্যাডেনিন হতে পারে, গুয়ানিন হতে পারে, থায়ামিন হতে পারে, সাইটোসিন হতে পারে, ইউরাসিল হতে, এই 5টা যে কোনো একটা ধরো, অ্যাডেনিন দিয়ে দেখলাম এখানে, একটা দিলাম অ্যাডেনিন। তাহলে এটা হলো 5 কার্বন বিশিষ্ট সুগার, এর সাথে কি অ্যাডেনিন, এবং তার সাথে কি থাকবে একটা ফসফরিক অ্যাসিড, কি থাকবে ফসফরিক অ্যাসিড। দেখো এই হলো কি হলো ফসফরিক অ্যাসিড, তার 3 নম্বর কার্বনে থাকবে অথবা 5 নম্বর কার্বনে কি থাকবে ফসফরিক অ্যাসিড থাকবে। এই পুরো জিনিসটাকে আমরা, অর্থাৎ এই যে একটা 5 কার্বন বিশিষ্ট সুগার, একটা নাইট্রোজেন ঘটিত ক্ষারক এবং একটা কি ফসফরিক অ্যাসিড, এই তিনটাকে নিয়ে আমরা বলি কি নিউক্লিওটাইড বলি। কি বলা হয় নিউক্লিওটাইড, মাথায় রেখো। কি বলা হয় নিউক্লিওটাইড। সেখানে দুটো শব্দ আমরা পড়ব, এক হলো নিউক্লিওসাইড, নিউক্লিওসাইড, ওকে, আর দুই হলো কি নিউক্লিওটাইড। একটা হলো নিউক্লিওসাইড, একটা হলো কি নিউক্লিওটাইড, দুটোই কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা আমাদের জেনে রাখতে হবে। ওকে, একটা নিউক্লিওটাইড, একটা হলো নিউক্লিওসাইড। নিউক্লিওটাইড নিয়ে আমরা কথা বলতেছি, সমস্যা নাই। নসিব, একটা হলো নিউক্লিওসাইড, একটা হলো কি নিউক্লিওসাইড, সাইড মানে কি ভুল হলো, নিউক্লিওসাইড
আর এটা কি নিউক্লিওটাইড। তো এই দুইটা নিয়ে আমরা কথা বলবো। তো নিউক্লিওসাইড কি আর নিউক্লিওটাইড কি সেটা এখন একটু বুঝো। আমার হাতে কোনো কিছু থাকলে সুবিধা হতো আর কি। ওকে, এই দেখো ঘড়ি, এটা দিয়ে আমরা তুলনা করবো। ওকে দেখো, এই যে হাত, এই হাতটাকে মনে করো একটি 5 কার্বন বিশিষ্ট সুগার। 5 কার্বন বিশিষ্ট সুগার, এই 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন, 5 নম্বর কার্বন। ওকে, তাহলে এই যে এটা হলো 5 কার্বন বিশিষ্ট সুগার। এই 5 কার্বন বিশিষ্ট সুগার, এটা হলো 1 নম্বর কার্বন, এটা হলো 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন, এটা 4 নম্বর কার্বন, এটা 5 নম্বর কার্বন। এই 5টা কার্বন আছে। তো এটা হলো 5 কার্বন বিশিষ্ট সুগার। এই 5 কার্বন বিশিষ্ট সুগারের 1 নম্বর কার্বনের সাথে কি থাকবে, একটা কি থাকবে, নাইট্রোজেন ঘটিত ক্ষারক। ধরো এটা একটা অ্যাডেনিন অথবা গুয়ানিন অথবা থায়ামিন অথবা সাইটোসিন অথবা ইউরাসিল। তাহলে দেখো 5 কার্বন বিশিষ্ট সুগার এবং তার সাথে একটা কি থাকলো, এটা কি থাকলো, নাইট্রোজেন ঘটিত ক্ষারক। তো এই যে দুইটা জিনিস, এই দুইটাকে আমরা একসাথে বলবো কি, নিউক্লিওসাইড বলবো। কি বলবো, নিউক্লিওসাইড। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, কি বলবো, নিউক্লিওসাইড। তাহলে নিউক্লিওসাইড হওয়ার জন্য কি কি লাগবে, নিউক্লিওসাইড, নিউক্লিওসাইড এর ক্ষেত্রে কি কি থাকে, দুইটা জিনিস থাকে। 5 কার্বন বিশিষ্ট সুগার, সুগার বা শর্করা লেখো, শর্করা, 5 কার্বন বিশিষ্ট শর্করা, অথবা কি থাকবে, নাইট্রোজেন ঘটিত, নাইট্রোজেন ঘটিত ঘটিত ক্ষারক। ওকে, তাহলে নিউক্লিওসাইডের কি কি থাকবে, এক হলো 5 কার্বন বিশিষ্ট শর্করা, এই যে আমার হাত 5 আঙ্গুল বিশিষ্ট 5টা কার্বন, 5 কার্বন বিশিষ্ট শর্করা, এবং তার 1 নম্বর কার্বন কি থাকবে, একটা নাইট্রোজেন ঘটিত ক্ষারক। তো এই দুইটাকে আমরা একসাথে কি বলবো, নিউক্লিওসাইড বলবো। কি বলবো, নিউক্লিওসাইড। ওকে, এটা তো বুঝতে পারছি, এটা কি বলবো, নিউক্লিওসাইড। আর নিউক্লিওটাইড কখন বলবো, নিউক্লিওটাইড, তাহলে দেখো নিউক্লিওটাইড কখন হবে, নিউক্লিওটাইড হচ্ছে যখন এর সাথে, অর্থাৎ নিউক্লিওসাইডের সাথে যখন আরেকটা জিনিস যোগ করবো, নিউক্লিওসাইড যোগ এর সাথে কি, ফসফেট, অজৈব ফসফেট বা ফসফরিক অ্যাসিড, ফসফরিক ফসফরিক অ্যাসিড, এটা যখন যোগ করব, তাহলে তখন আমরা তাকে বলবো কি, নিউক্লিওটাইড বলবো। এখন ফসফরিক অ্যাসিডটা কোনটা, ফসফরিক অ্যাসিডটা থাকবে হয় 3 নম্বর কার্বনে অথবা 5 নম্বর কার্বনে। তো এখন দেখো 3 নম্বর কার্বন কোনটা, এটা হলো 3 নম্বর কার্বন, সরি এটা 3 নম্বর কার্বন, এটা এটা কয় নম্বর কার্বন, এটা 5 নম্বর কার্বন। দেখো হয় 3 অথবা 5 থাকবে, এই হাতে দেখাচ্ছে কি, 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। 1 নম্বর কার্বন হচ্ছে কি, নাইট্রোজেন ঘটিত ক্ষারক। আর 3 এবং 5, 3 এবং 5, এটা হলো 3, এটা হলো 5, এই দুই জায়গার এক জায়গায় কি থাকবে, আমরা এইভাবে না দেখে অন্যভাবে দেখাই। এদিক থেকে কাউন্ট করো, তাহলে আমাদের দেখাতে তোমাদের সুবিধা। ধরো এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন, এটা 4 নম্বর, এটা 5 নম্বর কার্বন। তো 1 নম্বর কার্বনে কি আছে, একটা নাইট্রোজেন ঘটিত ক্ষারক। আর এবার এটা 3, এটা কি 5, এই 3 এবং 5-এ কি থাকবে, একটা ফসফরিক অ্যাসিড। তাহলে আমার হাতটা এখন পুরোটা কি, একটা নিউক্লিওটাইড হয়ে আছে। কি হয়েছে, নিউক্লিওটাইড। আমি যে ধরে রাখছি দেখো 3 নম্বর আঙ্গুল অথবা 5 নম্বর আঙ্গুল ধরে রাখছি আর কি। এটা 3-এও থাকবে, 5-এও থাকবে, কিন্তু হয় 3-এ ধরবো না হয় 5-এ ধরবো আর কি। নিউক্লিওটাইডের বেলায় একটা ধরবো, মানে দুইটাতে আমরা থাকবে এরকম বলবো না, হয় 5-এ আছে অথবা হয় কি আছে, 3-এ আছে, তখন আমরা তাকে বলবো কি, নিউক্লিওটাইড বলবো আর কি। তো আশা করি সকলে বুঝতে পারছো আর কি। আরেকবার বলি শোনো। প্রথম কথা হলো যে নিউক্লিওসাইড কি, নিউক্লিওসাইড হলো এই যে আমার হাতটা 5টা কার্বন আছে, 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন, 5 নম্বর কার্বন। এই 5টা কার্বন, 5 কার্বনকে আমরা বলবো 5 কার্বন বিশিষ্ট শর্করা। এই 5 কার্বন বিশিষ্ট শর্করার সাথে সাথে 1 নম্বর কার্বনে যদি আমরা একটা কি থাকি, এই যে নাইট্রোজেন ঘটিত ক্ষারক দিয়ে দিই, কি দিয়ে দিই, নাইট্রোজেন ঘটিত ক্ষারক দিয়ে দিলাম, ঠিক আছে, এটা কি, নাইট্রোজেন ঘটিত ক্ষারক। ধরো এটা, এই যে নাইট্রোজেন ঘটিত ক্ষারক। তো এই দুইটাকে আমরা একসাথে বলবো কি, নিউক্লিওসাইড বলবো। কি বলবো, নিউক্লিওসাইড। আর এর 3 নাম্বার অথবা 5 নাম্বার কার্বন যদি একটা কি থাকে,
যে ফসফরিক অ্যাসিড থাকে, এটাকে ধরো ফসফরিক অ্যাসিড, তখন থেকে আমরা নিউক্লিওটাইড বলি। কি বলি? নিউক্লিওটাইড। তাহলে দেখো, নিউক্লিওসাইডের সংজ্ঞা তো শিখলাম যে একটি 5 কার্বন বিশিষ্ট শর্করা এবং এর সাথে হলো একটি কি থাকবে, নাইট্রোজেন ঘটিত ক্ষারক, তখন তাকে বলা হয় নিউক্লিওসাইড বলা হয়। আচ্ছা, আর নিউক্লিওটাইড বলা হয় নিউক্লিওসাইডের সাথে যখন একটা ফসফরিক অ্যাসিড যুক্ত করা হয়, তখন তাকে বলে কি নিউক্লিওটাইড বলা হয়। ওকে। আচ্ছা, এখন দেখো, এটা মনে রাখার একটা বুদ্ধি আছে। তো এই যে আমি যদি কলমটাকে টাইট করে ধরে রাখি, তখন তাকে বলে কি নিউক্লিওটাইড বলতেছে আর কি। আর যদি কলমটাকে ঢিল মেরি, তাহলে কিন্তু নিউক্লিওসাইড হয়ে গেল, বুঝছো? কলমটা সাইড হয়ে গেল, তখন এটা হয়ে গেল কি নিউক্লিওসাইড। আশা করি সকলেই বুঝতে পারছো। হ্যাঁ, আবার বলতে হবে? আবার বলতেছি, দেখো, এই যে কলমটাকে যদি টাইট করে ধরে কি, মানে এই হাত প্লাস হলো একটা কি নাইট্রোজেন গঠিত ক্ষারক এবং হলো কি এই যে নিউক্লিও ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড যদি টাইট করে ধরে রাখি, তখন নাম হয় কি নিউক্লিওটাইড। মানে অর্থাৎ হলো ফসফরিক অ্যাসিড থাকলে বলবো নিউক্লিওটাইড। আর যদি মানে ঢিল করে ধরি, তাহলে কি ফসফরিক অ্যাসিড সাইড হয়ে গেল, নামটা হলো কি, এখন এই দুইটা মিলে নাম হয়েছে কি নিউক্লিওসাইড। আশা করি সকলে ফার্স্ট ক্লাস বুঝতে পেরেছো। ওকে। আজকের ক্লাসটা একদম হলো খুবই বেসিক টাইপের ক্লাস, একদম ফার্স্ট ক্লাস বেসিক টাইপের ক্লাস। হ্যাঁ, ওকে, আশা করি সকলেই বুঝতে পেরেছো। হ্যাঁ, হুম, ওকে, ভেরি গুড। আমি বেশ কিছুক্ষণ কমেন্টস পড়িনি, যে কারণে অনেক কমেন্টসের মিনিংটা বুঝতে পারতেছি না কোন অর্থে করা হয়েছে আর কি। তো যাই হোক, আশা করি তোমরা সকলে বুঝতে পারছো, কারো কোনো সমস্যা নেই আর কি। তো চলো যাই, এখন আমরা পরে অংশ চলে যাচ্ছি। খুবই বেসিক ক্লাস, তো বেসিক ক্লাস করতে গেলে একটু সময় লেগে যায় আর কি। নিউক্লিওসাইড শিখলাম, নিউক্লিওটাইড শিখলাম, শেখা হয়ে গেল। এখন আমরা যেটা মেইন জিনিসে চলে যাচ্ছি আর কি, সেটা হলো যে ডিএনএ ডাবল হেলিক্স মডেল। এটা আমরা কিন্তু পরে বলবো আজকে, হ্যাঁ? অরসন ও ক্রিক প্রদত্ত ডাবল হেলিক্স মডেল আমরা এখন পড়বো। ওকে, অরসন ও ক্রিকের ডাবল হেলিক্স মডেল। ডিএনএ ডাবল হেলিক্স মডেল। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আমরা এখন এটা প্রথমে চিত্রটাকে আমরা একটু ড্র করে নিই। দেখো, আমি বেশি আঁকবো না, তোমাদের এই শীটে কিন্তু সুন্দর করে আমি চিত্রটা দিয়ে দেবো আর কি, কিন্তু আমার এখানে এই মুহূর্তে যতটুকু লাগবে শুধু ততটুকু আঁকা পড়বে, হ্যাঁ? আচ্ছা, দেখো, এই একটা, দুটো আঁকাচ্ছি আর কি, হ্যাঁ, দুটো আঁকাচ্ছি।
একটা চিত্র আঁকালাম। আচ্ছা, এই চিত্র দিয়ে আমরা কিছু অংশ বুঝবো, আর একটা চিত্র লাগে সেটা দিয়ে আমরা অন্য কিছু অংশ বুঝবো। এটা কিন্তু বুঝে নেই। ধরো এক যেকোনো একটাতে লিখেছি আমি, সরি, 1 নম্বর কার্বন, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর কার্বন। ঠিক আছে। আর এইখানে কি হলো, এটা হলো 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এখানে একটা ইয়ে থাকবে, 4 নম্বর, এটা হলো 5 নম্বর কার্বন। ওকে। তো এইভাবে কিন্তু দেখো উল্টা উল্টে কিন্তু আছে। এখানে ধরো একদিকে আছে, এইদিকে হলো অক্সিজেনটা থাকে, আর এর কিন্তু এদিকে অক্সিজেন, মানে উল্টা। এদিকে আছে এইভাবে মনে করো, আর এদিকে আছে মনে করো এইভাবে, উল্টা। দেখছো? এদিকে মনে করো এইভাবে আছে, আর এদিকে কি কি হয়েছে, এরকম উল্টা হয়ে কিন্তু আছে। ওকে, বিপরীতমুখী অবস্থা করে আর কি। আচ্ছা, তার মাঝখানে আবার কি আছে দেখো, গ্যানাডিনিন, এ পাশে থাইমিন। সো এই পাশে অ্যাডেনিনের সাথে থাইমিন যুক্ত আছে, আর এই পাশে গুয়ানিন, এ পাশে সাইটিনের সাথে যুক্ত আছে। এখানে দ্বিবন্ধন দ্বারা যুক্ত আছে, এখানে ত্রিবন্ধন দ্বারা, আর 3টা হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত আছে। তো এখানে একটা মোটামুটি একটা ধারণা দিলাম আর কি। এখন চলো যাই, আমরা এটা শুরু করি আর কি। ঠিক আছে। তার আগে আর একটা চিত্র এঁকে নিই আর কি। ডিফিকাল্ট আছে এটা। এটা বেশ ডিফিকাল্ট নিঃসন্দেহে। গেল, এদিক দিয়ে আবার এই পাশে চলে গেছে, এটা এটা আবার এদিকে চলে গেছে, শেষ হয়ে গেছে এরকম। একটু ইয়ে রাখবা, যে বর্ডারটা একটু চিন্তা করে রাখবা, এই বর্ডারের মধ্যে যাবে আর কি। আর এখান থেকে এই বর্ডার, তাহলে সহজ হবে। পরে আমরা এটা মুছে দেবো আর কি। দেখো, এখান থেকে এখানে গেল, এখান থেকে এখানে গেল, আর এখান থেকে এসে ঘুরে আবার আসলো, এইভাবে আসলো। এখান থেকে ঘুরে আবার এখান থেকে ঢুকবে, এইখানে গিয়ে চলে গেল এরকম। ওকে। আর এখান থেকে ঘুরে সে এরকম আবার রওনা দেবে। সে হলো মোটামুটি একটা ধারণা দিলাম আর কি। এখন আমরা এগুলো মুছে দিই আর কি। ওকে, ডিএনএ হয়ে গেল আর কি। এবার আসো, এই পাশে মনে করে আহ, এই পাশে মনে করে আছে হলো অ্যাডেনিন, এবার সাথে থাইমিন। আবার এই পাশে মনে করে আছে গুয়ানিন, এই পাশে সাইটোসিন। ঠিক আছে। এরকম এরকম আমরা এরকম জাস্ট কয়েকটা টান দিয়ে দিই, তাহলে বুঝবো যে এখানে কিছু আছে, আছে, যুক্ত হয়েছে। ওকে। তো এটা আমি এঁকে রাখলাম আর কি। এটা ডিএনএ ডাবল হেলিক্স মডেল আর কি, এঁকে রাখলাম আর কি। সো এটাকে আমরা পরে দেখবো, আগে আমরা এখান থেকে আসি। হ্যাঁ, এখান থেকে আমরা ধীরে ধীরে একটা পাবো। সো প্রথম কথা হলো যে এই ডাবল হেলিক্স মডেল কে প্রদান করছে, বিজ্ঞানী অর্সন এবং ক্রিক, এই দুজন বিজ্ঞানী এটি মডেলটা প্রদান করছে।
ক্রিকে, ওয়াটসন এবং ক্রিক, ওয়াটসন অ্যান্ড ক্রিক, এই দুজন এই মডেল প্রদান করছে। সো কত সালে এই মডেলটা প্রদান করছে? 1953 সালে এটা করছে। 1953 সালে এই মডেল প্রদান করছে। এবার আসো, এই কাজের জন্য 1962 সালে তারা কি করছে? নোবেল প্রাইজ পেয়েছে। নোবেল প্রাইজ, হ্যাঁ, 1962 সালে কি পেয়েছে? নোবেল প্রাইজ। নোবেল প্রাইজ পাইছে। তবে আরেকজন বিজ্ঞানী সহকারে, উইলকিনসন সহকারে, তিনজন তারা এইটা পাইছে। এবং তাদের মডেলটা হলো সর্বজন গ্রহণযোগ্য একটা কি মডেল আর কি। তো বুঝতে পারতেছ আশা করি। ওকে, ওকে। সো এখন আমরা সেই সামনের দিকে এগোবো আর কি। সো যে মডেলটা, প্রথম পয়েন্টে আমরা কি শিখবো? প্রথম পয়েন্ট আমরা কি শিখবো? ডিএনএটা হলো কি, এখান থেকে নিয়ে আমরা 1 নম্বর পয়েন্ট, ডিএনএ বিন্যাসটা হলো কি, মানে ডিএনএ হলো কি একটি দ্বিসূত্রকণু। এই যে একটা সুতা, এই একটা সুতা, কয় সূত্রকণু? ডিএনএ হলো একটি দ্বিসূত্রকণু। ডিএনএ কয় সূত্র? দ্বিসূত্র, দ্বিসূত্র। আর এর বিন্যাসটা হলো কি, এই যে ডান দিক থেকে বাম দিকে ঘোরানো সিঁড়ির মতো। বিন্যাসটা হলো কি, ডান দিক থেকে বাম দিকে ঘোরানো সিঁড়ির মতো। এই জন্য তার নাম হয়েছে কি, ডিএনএ ডাবল হেলিক্স। হ্যাঁ, ডাবল হেলিক্স। ওকে। তো আমরা কি বললাম? 1 নম্বর পয়েন্টে বললাম ডিএনএ এলো অণুটা হলো দ্বিসূত্র এবং এর বিন্যাসটা হলো কি, এই যে দেখো, ডান দিক থেকে বাম দিকে ঘোরানো কার মতো? এরকম সিঁড়ির মতো। ওকে। তো তোমরা যারা রবীন্দ্র কাছারি বাড়িতে গিয়েছো, রবীন্দ্র কাছারি বাড়ি থেকে দেখবে যে সিঁড়িটা কিন্তু এরকম করে ঘুরে ঘুরে এরকম করে চলে গেছে, এরকম ঘুরে এরকম করে সামনের দিকে উঠে গেছে আর কি। সো এটা হলো তোমার হলো ঘোরানো সিঁড়ি। এটা কিন্তু সেই ঘোরানো সিঁড়ি, দেখো এদিক দিয়ে ঘুরে এদিক দিয়ে ঘুরে এদিক দিয়ে ঘুরে এদিক দিয়ে ঘুরে এভাবে কিন্তু চলে গেছে। এই হলো বিন্যাসটা কেমন, ডাবল হেলিক্স, অর্থাৎ ঘোরানো সিঁড়ির মতো। তাহলে 1 নম্বর শিখলে মানে কি, ডিএনএ হলো দ্বিসূত্র, আর এটা হলো কি, এটা হলো বিন্যাসটা হলো কি ডান দিক থেকে বাম দিকে ঘোরানো সিঁড়ির মতো। এই জন্য তার নাম হচ্ছে কি, ডাবল হেলিক্স। নাম হচ্ছে ডাবল হেলিক্স। ওকে। 2 নম্বর, 2 নম্বর হচ্ছে ডিএনএ এর যে সূত্র, ধরো এই একটা সূত্র, এই একটা সূত্র, এরা কারা? এরা হলো এরা। ধরো এই একটা সুতা, এই একটা সুতা দেখতে পাচ্ছি না, কোনটা কোনটা? ধরো যে এই একটা সুতা আর এই একটা সুতা, এই দুই সুতাকে যদি আমরা সোজা করে টান করে পাশাপাশি রাখি, তখন কিন্তু ওদেরকে দেখতে কেমন মনে হয়? তখন কিন্তু এরকম লাগে। তো এই এক পাশেরটা একটা সুতা আর এই পাশেরটা কি আরেকটা সুতা আর কি, এরকম দুটো সুতা আর কি। তো আমরা কি বলবো যে এটি সূত্রক দুটি, দেখো এই সুতা এবং এই সুতা, সূত্রক দুটি সমদূরবর্তী, মানে এই সুতা এবং সুতার মধ্যে সবসময় দূরত্ব থেকে থাকবে। এখানে যে দূরত্ব আছে এখানে সেই দূরত্ব আছে। সূত্রক দুটি সমদূরবর্তী কিন্তু বিপরীতমুখী ভাবে অবস্থান করে। কিভাবে? দেখো, এইখানে ছিল হলো 5 প্রান্ত, আর এখানে গিয়ে হচ্ছে কি, দেখো 3 প্রান্ত। মানে এই উপরে আছে কয় প্রান্ত? 5 প্রান্ত আছে এই পাশে, আর এই পাশে কয় প্রান্ত আছে? 3 প্রান্ত আছে। ঠিক আছে, 3 প্রান্ত। তাহলে দেখো, মানে তারা দুটো সুতা কিন্তু সমান দূরে অবস্থিত আর কি। এই যে এরকম, ধরো এরকম মইকে, একটা মইকে চিন্তা করো, হ্যাঁ, একটা মইয়ে যেমন কি দুই পাশে দুইটা এরকম লম্বা বাঁশ থাকে না? ধরো আমার হাতে একটা মই, এই একটা মই, ঠিক আছে, এবং তাদের মাঝখানে কি আছে? এই যে এরকম ভাবে আছে আর কি। ওকে, ধরো আরো কোয়া দেখাই, মইয়ের কোয়া, আমরা কোয়া বলতাম, তোমরা কি বলো জানি না, এগুলো হলো মইয়ের কোয়া। এই দেখো, দেখছো, এই যে এভাবে মনে করে আছে আর কি। তাহলে দেখো এই সূত্র, আমার ডান হাত এবং বাম হাত, এটাকে দুইটা সূত্র মনে করো। তো সূত্র যদি সমান দূরে অবস্থান করে কিন্তু তারা বিপরীতমুখী অবস্থান করে, এটা কিভাবে বোঝায়? ধরো আমি এখানে আর একটু অন্য জিনিস দিয়ে বোঝাই আর কি। ধরো এটা একটা সুতা, এটা একটা সুতা। তো সূত্র কিন্তু দেখো সমান দূরত্ব অবস্থান করতেছে না? এর থেকে দেখো এখানে যে দূরত্ব, এখানেও সেই একই দূরত্ব। সূত্র যদি সমান দূরবর্তী, বাট তারা বিপরীতমুখী, দেখছো এটার মাথা নিচ দিকে আর গোড়াটা উপর দিকে, আর এটার মাথা উপর দিকে, গোড়াটা নিচ দিকে। তাহলে সূত্র দুটি সমদূরবর্তী কিন্তু বিন্যাস কি, এই যে বিপরীতমুখী ভাবে কি করে তারা অবস্থান করে। সমদূরবর্তী কিন্তু বিপরীতমুখী ভাবে কি করে তারা অবস্থান করে। এই হচ্ছে তোমার 2 নম্বর পয়েন্ট। তাহলে 1 নম্বর কি বললাম? ডিএনএ অণু হলো কি, এটি দ্বিসূত্রক অণু, এর বিন্যাস হলো কি ডান দিক থেকে বাম দিকে ঘোরানো কার মতো? সিঁড়ির মতো। 2 নম্বর বললাম যে সূত্রক দুটি সমদূরবর্তী, অর্থাৎ সমান সমান দূরে অবস্থান করে কিন্তু তারা বিপরীতমুখী ভাবে কি করে অবস্থান করে। এটা হলো 2। এবার 3 নাম্বার,
3 নম্বর বিকল্প সূত্রকের দেখো এক পাশের একটি সূত্রকে ধরো, এটা একটা সূত্রক, এটা একটা সূত্র। তো এই পাশের সূত্রকে চিন্তা করো আর কি, এই পাশের সূত্রকে চিন্তা করো, এক পাশের সূত্রকে চিন্তা করো। এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে সূত্র, এই সূত্রটি বর্ধিত হয়েছে কিভাবে দেখো, একটা হলো তোমার দেখো একটা এই 5 কার্বন বিশিষ্ট সুগার, এই 5 কার্বন বিশিষ্ট সুগার এবং একটা ফসফরিক অ্যাসিড। দেখো এইটা হলো 5 কার্বন বিশিষ্ট সুগার, এটা হলো কি ফসফরিক অ্যাসিড। এটাকে আমরা বাদ দিই তাহলে ভালো হয় আর কি, যেখানে একটাকে আমরা ধরবো। তো ধরলাম এই 5 কার্বন বিশিষ্ট সুগার, এই একটা যোগ এই যে ফসফরিক অ্যাসিড, এই একটা, এই দুইটা যোগ। তাহলে দেখো একটি 5 কার্বন বিশিষ্ট সুগার আবার একটি ফসফেট। ওকে, তার মানে এরকম যে 5 কার্বন বিশিষ্ট সুগার আবার কি ফসফেট, আবার 5 কার্বন বিশিষ্ট সুগার আবার কি ফসফেট। ঠিক আছে, আবার মনে করো ফসফেট, আবার 5 কার্বন বিশিষ্ট সুগার। ঠিক আছে, আবার মনে করি কি আছে ফসফেট। এরকম একটার পর একটা যুক্ত হওয়ার মাধ্যমে এই সূত্র দুটি, এই সূত্র দুটি, এই সূত্র এবং এই সূত্র দুটিকে দেখো বর্ধিত হয়েছিল, লম্বায় বৃদ্ধি পেয়েছে কিভাবে, কথা কি বুঝতে পারছো? যে এই সুতাটা দুই পাশে তো সুতা, এই পাশে একটা সুতা, এই পাশে আর একটা সুতা। তো এই সুতা লম্বায় বৃদ্ধি পাইছে কিভাবে, এটা পাইছিল যে একটা 5 কার্বন বিশিষ্ট সুগার, এটা হলো 5 কার্বন বিশিষ্ট একটা সুগার, আবার এটা হলো কি একটা নাইট্রোজেনাস, সরি একটা ফসফরিক অ্যাসিড, আবার 5 কার্বন বিশিষ্ট সুগার, আবার একটা কি ফসফরিক অ্যাসিড। এটা দেখো একটার পর একটা যুক্ত হওয়ার মাধ্যমে কি এই সুতা এবং এই সুতা কি হয়েছে, বর্ধিত হয়েছে। এটা হলো 3 নম্বর পয়েন্ট। ঠিক আছে, আশা করি সকলে বুঝতে পারছো আর কি। তারপরে আমি মাঝে মাঝে কমেন্ট চেক করতেছি, যদি না বোঝা থাকে অবশ্যই এটা বলতে পারবো আর কি। ওকে, এটা 4 নাম্বার। দুই সুতার মাঝে দেখো, এই দুই সুতার মাঝে এইটা একটা সুতা এবং এইটা একটা সুতা, এই দুই সুতার মাঝে কি আছে দেখো, এই একটা এবং এই একটা, দুটো মিলে কি হয় এক জোড়া, এক জোড়া হয়, দুটো মিলে কি হয় এক জোড়া। এখানে এক জোড়া, আবার দেখো এখানে যে এই যে এক জোড়া, এক জোড়া, এক জোড়া কি আছে দুই সুতার মাঝখানে, এই একটা, এই একটা সুতা, এই একটা সুতা, দুই সুতার মাঝখানে দেখো এক জোড়া করে কি আছে নাইট্রোজেনাস বেজ আছে, অর্থাৎ নাইট্রোজেন গঠিত ক্ষারক বিদ্যমান। দেখো এখানে অ্যাডেনিন এবং থাইমিন, এখানে গুয়ানিন এবং সাইটোসিন বিদ্যমান থাকে। ওকে, দুই সুতার মাঝখানে দুই সুতা আবার সংযুক্ত হয়েছে কিভাবে, এক জোড়া নাইট্রোজেনাস বেজ দ্বারা নিজের কি হয়েছে সংযুক্ত হয়েছে। ওকে, বুঝতে পারছি। ওকে, সো এই নাইট্রোজেনাস বেজ গুলো কারা কারা হতে পারে, নাইট্রোজেনাস বেজ গুলো হতে পারে তোমার অ্যাডেনিন হতে পারে, তারপরে গুয়ানিন হতে পারে, তারপরে থাইমিন হতে, তারপরে কি সাইটোসিন হতে পারে। এই চারটার মধ্যে যে কোনো একজন হবে। ঠিক আছে, এটা গেল হলো তার পরের পয়েন্ট আর কি। তাহলে 1 নম্বর শিখলাম হলো ডিএনএ অণু দ্বিসূত্রক, এর বিন্যাস ডান দিক থেকে বাম দিকে ঘোরানো সিঁড়ির মতো। 1 2 নম্বর বললাম যে সূত্রক দুটি কি, সূত্র দুটি সমদূরবর্তী বার্তারা কি, এই যে সমদূরবর্তী বার্তারা বিপরীতমুখীভাবে অবস্থান করে। 3 নম্বরের সূত্র দুটি বর্ধিতেছে কিভাবে, ধরো এইটা একটা 5 কার্বন বিশিষ্ট সুগার আবার ফসফেট। ওকে, আবার দেখো আবার এটা এটা 5 কার্বন বিশিষ্ট সুগার, আমি এইভাবে দেখাই আর কি, এই যে এইভাবে, এই যে কলমের মাথাগুলোকে মনে করো ফসফেট, আর এটা হলো কলমটাকে মনে করো 5 কার্বন বিশিষ্ট শর্করা। তাহলে একটা 5 কার্বন বিশিষ্ট শর্করা আবার একটা ফসফেট, এই পাশে আবার একটা 5 কার্বন বিশিষ্ট শর্করা, আবার একটা কি ফসফেট। এভাবে কি বর্ধিতেছে না, পুরো সূত্রটা এইভাবে বর্ধিতেছে, এই পাশে যেমন বর্ধিতেছে আবার এই পাশেও কি একইভাবে বর্ধিত হবে, এভাবে তারা বর্ধিত হতে হবে। আবার দেখো দুই সূত্রকের মাঝখানে, দুই সূত্রকের মাঝখানে কি থাকে, হ্যাঁ, এই সুতা এবং এই সুতা, এই দুই সুতার মাঝখানে আবার কি আছে এক জোড়া কি আছে নাইট্রোজেনাস বেস দ্বারা যুক্ত থাকে, এক জোড়া কি থাকে নাইট্রোজেনাস বেস। আসলে বিষয়টা এরকম না, ধরো এরকম করে দেখানো যেতে পারে, এখান থেকে এখানের মাঝখানে কি আছে দেখো, এই একটা নাইট্রোজেনাস বেস, এই একটা নাইট্রোজেনাস বেস, তাহলে দুই সূত্রকের মাঝখানে কি আছে এক জোড়া নাইট্রোজেনাস বেস থাকে। আর নাইট্রোজেনাস বেসগুলো কেমন করা হয়, অ্যাডেনিন, গুয়ানিন, থায়ামিন, সাইটোসিন এগুলো হতে পারে আর কি। ওকে, সো এই হলো আমার 4 নম্বর পয়েন্ট চলে গেল। এবার 5 নম্বর পয়েন্টে চলে যাবো। 5 নম্বর সে বলছে একটা ফসফেটের সাথে কি কি যুক্ত থাকে, একটা ফসফেট অণুর সাথে সরি একটা ফসফেট অণু কয় নাম্বার কার্বন যুক্ত থাকে, আর নাইট্রোজেন ঘটিত ক্ষারক কয় নাম্বার কার্বন যুক্ত থাকে। তো তোমরা দেখতে পাচ্ছ আর কি এখান থেকে, দেখো এইটা যদি মানে ফসফেট হয়, তো এই ফসফেটটা অলওয়েজ হলো এক হয় হবে 3 নাম্বার কার্বনের সাথে যুক্ত থাকবে, আর না হয় কি এই যে 5 নাম্বার কার্বনের সাথে কি থাকবে যুক্ত থাকবে, যে 5। তাহলে দেখো সুগারের 3 নাম্বার এবং 5 নাম্বার কার্বনের সাথে কি থাকে ফসফেট যুক্ত থাকে। আবার বলতেছি
পেন্টোজ সুগারের 3 নাম্বার এবং 5 নাম্বার কার্বনের সাথে কি থাকে? ফসফেট। দেখো এই যে ফসফেট যুক্ত আছে, এই যে ফসফেট যুক্ত আছে। পেন্টোজ সুগারের 3 নাম্বার এবং 5 নাম্বার কার্বনের সাথে কি থাকে? ফসফেট যুক্ত থাকে। আর পেন্টোজ সুগারের 1 নাম্বার কার্বন যেটা, এটা হলো 1 নাম্বার কার্বন, এর সাথে কি দেখতে থাকো? নাইট্রোজেন ঘটিত ক্ষারক এর সাথে কি থাকে? যুক্ত থাকে আর কি। এখানে দেখো 1 নাম্বার কার্বন, এখানে দেখো 1 নাম্বার কার্বন, আবার দেখো এই পাশ থেকে এটা 1 নাম্বার, এই যে নাইট্রোজেন ঘটিত ক্ষারক, আবার এই পাশ থেকে এটা 1 নাম্বার, এই যে নাইট্রোজেন ঘটিত ক্ষারক। তাহলে আমরা কি শিখলাম এখানে? যে পেন্টোজ সুগার, পেন্টোজ সুগারের কোথায়? পেন্টোজ সুগারের কোথায়? হ্যাঁ, ধরো এটা একটা পেন্টোজ সুগার, এটা একটা পেন্টোজ সুগার। এই পেন্টোজ সুগার হলো, এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, আর এইটা হলো কি 5 নাম্বার কার্বন। তাহলে দেখো পেন্টোজ সুগারের এই যে 3 নাম্বার কার্বন যেটা আছে, তিন নাম্বার কার্বন, এই 3 নাম্বার কার্বনের সাথে একটা ফসফেট যুক্ত থাকবে, এই যে 3 নাম্বার কার্বন, হ্যাঁ। অথবা এই যে 5 নাম্বার কার্বন আছে, এর সাথে একটা কি থাকবে? ফসফেট যুক্ত থাকবে। তাহলে হয় 3 নাম্বার কার্বনে একটা ফসফেট যুক্ত থাকবে, না হয় 5 নাম্বার কার্বনের সাথে একটা ফসফেট যুক্ত থাকবে। আর নাইট্রোজেন ঘটিত ক্ষারক কয় নাম্বার কার্বনের সাথে যুক্ত থাকে? এই দেখো 1 নাম্বার কার্বন আছে না, এই 1 নাম্বার কার্বনের সাথে কি থাকবে? অলওয়েজ নাইট্রোজেন ঘটিত ক্ষারক থাকবে। সেটা অ্যাডিনিন হোক, গুয়ানিন হোক, থায়ামিন হোক, সাইটোসিন হোক, যেটাই হোক, এই 1 নাম্বার কার্বনের সাথে কি থাকবে? এই নাইট্রোজেন ঘটিত ক্ষারক কি থাকবে? যুক্ত থাকবে। ওকে, তো আশা করি সহজে এটা বুঝতে পারছো। ঠিক আছে, তারপরে পয়েন্টে চলে যাচ্ছে আর কি। সেটা আমরা কি বলবো? যে এই যে নাইট্রোজেন ঘটিত ক্ষারক আমরা বললাম, এই নাইট্রোজেন ঘটিত ক্ষারক আবার দেখো এই পাশে খেয়াল করো, নাইট্রোজেন গঠিত ক্ষারকগুলো কয় রকম বলছি? 4 রকম আর কি। অ্যাডেনিন, গুয়ানিন, থায়ামিন, সাইটোসিন, এই 4টা আর কি। তো আমরা বলবো এক পাশের অ্যাডেনিন অপর পাশের থায়ামিনের সাথে 2টি হাইড্রোজেন বন্ধন দ্বারা কি থেকে যুক্ত থাকে। ওকে, আমরা কি বললাম? এক পাশের অ্যাডেনিন অপর পাশের থায়ামিনের সাথে 2টা হাইড্রোজেন বন্ধন দ্বারা কি থেকে যুক্ত থাকে। এক পাশের অ্যাডেনিন অপর পাশের থায়ামিনের সাথে 2টি হাইড্রোজেন বন্ধন দ্বারা কি থাকে? যুক্ত থাকে। আবার বলতেছি, এক পাশের অ্যাডেনিন অপর পাশের থায়ামিনের সাথে 2টা হাইড্রোজেন বন্ধন দ্বারা কি থাকে? যুক্ত থাকে। ওকে, আবার দেখো এক পাশের গুয়ানিন অপর পাশের সাইটোসিনের সাথে 3টি হাইড্রোজেন, দেখছো? এই 2, এই হলো 3, 3টি হাইড্রোজেন বন্ধন দ্বারা কি থাকে? যুক্ত থাকে আর কি। ওকে, আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা বললাম এক পাশের অ্যাডেনিন অপর পাশের থায়ামিনের সাথে 2টা হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে, আবার এক পাশের গুয়ানিন অপর পাশের সাইটোসিনের সাথে 3টি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে। তো এইটা মনে রাখার কিন্তু একটা বুদ্ধি আছে। তো সেই মনে রাখার বুদ্ধিটা কি? চলো যে আমরা একটু দেখি। মনে রাখার বুদ্ধিটা কি? আমরা এভাবে পড়বো যে এই যে আমরা বললাম অ্যাডেনিন এবং থায়ামিনটাকে আমরা এটাকে একটু নাম দিয়ে দিই, দেখো ভালো লাগবে। ধরো অ্যাডেনিনকে আমরা একটা নাম দিয়ে দিই, অ্যাডেনিনকে একটা নাম দিয়ে দিই। আচ্ছা, অ্যাডেনিনের নাম হলো অন্তু, আর থায়ামিনের নাম হলো তন্তু, ঠিক আছে? আর গুয়ানিনের নাম হলো গরু, আর সাইটোসিনের নাম হলো কি? ছাগল, ঠিক আছে? এই নাম দেয় আমাকে। তাহলে দেখো অন্তু তন্তু 2 ভাই, 2 ভাই হওয়ার কারণে তাদের মাঝখানে বন্ধন কয়টা? হাইড্রোজেন বন্ধন 2টা। কয়টা? 2টা। এভাবে মনে রাখবো। অন্ততন্ত কয় ভাই? 2 ভাই। অন্ততন্ত কয় ভাই? 2 ভাই। এই যে তাদের বন্ধন কয়টা? 2টা। অবশ্য গরু ছাগল, গরু ছাগল, গরু ছাগল কি খায়? 3 ভাই বোন, ঠিক আছে? এক, গরু ছাগল 3 ভাই। 3 ভাই বোন না বলে আমরা অন্য কিছু বলি, সেটা হলো যে তারা তৃণভোজী। তাহলে অন্ততন্ত কয় ভাই? অন্তু অর্থাৎ এ, আর তন্তু অর্থাৎ টি, তারা কয় ভাই? 2 ভাই। 2 ভাই, ঠিক আছে? আর গরু ছাগল, গরু ছাগল কি? গরু ছাগল তৃণভোজী, তৃণভোজী। তৃণ মানে হলো ঘাস লতা পাতা। এই, তাহলে দেখো 2 ভাই থেকে নেবো হলো, 2 ভাই থেকে কি নেবো? দ্বিবন্ধন, 2টা বন্ধন। আর তৃণভোজী থেকে নেবো হলো কি? 3, অর্থাৎ 3 বন্ধন, ঠিক আছে? তো এইভাবে আমরা এটা মনে রাখতে পারি যে এক পাশের অ্যাডেনিন অর্থাৎ অন্তত 2 ভাই মানে 2টা বন্ধন তারা যুক্ত থাকে, আর গরু ছাগল তৃণভোজী অর্থাৎ তারা 3 বন্ধন তারা রেখে থাকে যুক্ত। তৃণভোজী ত আর 3-এর ত, এখান থেকে মনে রাখবো তারা হলো তৃণভোজী। তাদের মধ্যে কয়টা বন্ধন থাকবে? 3টি। তো আমরা বলবো যে এক পাশের অ্যাডেনিন
অপর পাশে থায়ামিনের সাথে 2টি হাইড্রোজেন বন্ধন যুক্ত থাকবে, আর এক পাশে গুয়ানিন অপর পাশে সাইটোসিনের সাথে 3টি হাইড্রোজেন বন্ধন থাকবে, যুক্ত থাকবে। তো আশা করি সকলে বুঝতে পারছো আর কি। সো এই ডিএনএ পড়ার সময় হলো 2টি পার্ট থাকে আর কি, 2টি পার্ট থাকে, 2টি পার্ট থাকে। সো প্রথম পার্ট কিন্তু আমাদের শেষ হয়ে গেল, বিশেষ করে প্রথম চিত্রের মাধ্যমে এটা শেষ হয়ে গেল আর কি। সো আমি এটাকে একটু প্রথম পার্টটাকে একটু হাইলাইট করি আর কি। তো একটু দেখো, আমরা এদিক থেকে এই চিত্র দিয়ে দেখাই আর কি, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, প্রথমে বললাম যে, প্রথমে আমরা কি বললাম যে ডিএনএ অণু দ্বিসূত্রক এর বিন্যাস ডান দিক থেকে বাম দিকে ঘোরানো কার মতো, সিঁড়ির মতো, এই জন্য তাকে বলে কি ডাবল হেলিক্স। ওকে, এক। 2 নম্বর বললাম সূত্রক দুটি সমদূরবর্তী কিন্তু তারা বিপরীতমুখী ভাবে অবস্থান করে আর কি। 3 নম্বর বললাম যে যে সূত্রকের একটি পেন্টোজ সুগার বা 5 শর্করার সাথে 5 কার্বন বিশিষ্ট শর্করার সাথে একটি ফসফেট, আবার একটি কি পেন্টোজ সুগার, এরপরে আবার কি হলো, আবার একটি কি ফসফেট, তাহলে কি পেন্টোজ সুগার এবং ফসফেট এর পর্যায়ক্রমিক মানে একটার পর একটা সংযুক্ত হওয়ার মাধ্যমে দুই পাশের চেনটা, এই পাশের চেন এবং এই পাশের চেন কি হয়েছে, বর্ধিত হয়েছে আর কি। তো এটা শেখা হয়ে গেলো, দুই পাশের চেন শেখা শেষ হয়ে গেলো। এবার দুই পাশের চেনগুলোর মাঝখানে কি থাকে সেটা দেখি। আমরা বললাম যে দুইটি সূত্রকের মাঝখানে কি থাকে, এক জোড়া করে, দেখো এখানে এক জোড়া, এখানে এক জোড়া, এক জোড়া কি করে আছে, নাইট্রোজেনাস বেজ আছে। তারপরে বললাম নাইট্রোজেনাস বেজগুলো কয় রকম হয়, 4 রকম আর কি, অ্যাডেনিন, গুয়ানিন, থায়ামিন, সাইটোসিন, এইরকম 4 রকম হয়, যেহেতু ডিএনএ পড়তেছে। এবার তারপরে কি বললাম যে একটা মানে ফসফেট অণু এই যে সুগারের 3 নাম্বার অথবা 5 নাম্বার কার্বনের সাথে যুক্ত থাকে, আর নাইট্রোজেন বেস সুগারের 1 নাম্বার কার্বনের সাথে কি থাকবে, যুক্ত থাকবে। গেল এটা। এবার সে বললাম যে এক পাশের অ্যাডেনিন অপর পাশের থায়ামিনের সাথে 2টি হাইড্রোজেন বন্ধন যুক্ত থাকে, আবার এক পাশের গুয়ানিন অপর পাশের সাইটোসিনের সাথে 3টি হাইড্রোজেন বন্ধন দ্বারা কি থাকে, যুক্ত থাকে। তো আশা করি সকলে বুঝতে পারছো আর কি। সো এবার চলো মাপঝোঁকের বিষয় চলে যাচ্ছে আর কি। মাপঝোঁক, মাপঝোঁকটা কি, এটা দেখো খুবই, এখন খুবই সহজ লাগবে এটা আরো। সো আমরা প্রথম হলো যে এই চিত্র আমি তোমাদেরকে যে নোটটা দেবো সেই নোটে কিন্তু এই যে এই চিত্রটাও থাকবে, এটা থাকবে, আবার কিন্তু এই চিত্রটাও থাকবে, দুই চিত্রই থাকবে, কিন্তু পরীক্ষায় লেখার সময় যে কোনো একটা চিত্র আঁকালেও হবে, সমস্যা নেই। শুধু যদি এটা আঁকাতে চাও তা আঁকাতে পারবে, নো প্রবলেম। হ্যাঁ, আচ্ছা, শিমুল কি যেন বানাইছে, হ্যাঁ, অন্ততন্ত দুই ভাই গরু ছাগল কি 3টি দড়ি দিয়ে বেঁধে রেখেছে, ওরে সেরা সেরা, হ্যাঁ, সেরা, হ্যাঁ, ভালো। তারপরে এটা কি বলছে, জান্নাত। তারপরে শিমুল বলছে 5 হাতের প্রথম হাতে নাইট্রোজেনাস বেস 3 এবং 5 নম্বর হাতে ফসফরাস যুক্ত, ভেরি গুড। ওকে, জান্নাত তো দেখি সেই সেই ক্রিয়েটিভ, হ্যাঁ সেই ক্রিয়েটিভ, 3টা দড়ি দিয়ে বেঁধে রাখছো। নিশ্চিত থাকো জান্নাতদের ছাগল আছে, ঠিক আছে, ওরা দড়ি দিয়ে ছাগল বেঁধে রাখে, এই জন্য ওর মাথায় এগুলো আসছে, ঠিক আছে, একদম শিওর। জান্নাত স্বীকার করিক বা না করে, কিন্তু শিওর ওদের ছাগল আছে, ঠিক আছে, ওই সবসময় দড়ি দিয়ে বেঁধে রাখে আর কি। হ্যাঁ, অবশ্য আমারও ছোটবেলায় ছাগল ছিল আর কি, ছাগল পালতাম আর কি, শখ করে আর কি ছাগল পালতাম আর কি। কিন্তু যে পালে ছাগল সে হয় পাগল, ঠিক আছে, তারে পাগল বানায় ফেলে আর কি। ও ছাগল নাই, আহারে। ওকে, এবার আসো সামনে আর কি। সো মাপঝোঁকের বিষয় নিয়ে আমরা কথা বলতেছিলাম। মাপঝোঁকটা কি দেখো, কত বাজে, 37 না, খুব দ্রুতই ক্লাস শেষ করতে হবে, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে আর কি। দেখো এই যে ডিএনএ এর একটা সূত্রক, দেখো একটা প্যাচ, দেখো এইখান থেকে শুরু হয়েছে, হয়ে গিয়ে তোমার হলো এইখানে গিয়ে শেষ হয়েছে আর কি, ঠিক আছে, এখানে গিয়ে শেষ হয়েছে আর কি। এই ধরো এইখান থেকে, দেখো এই প্যাচটার এই এই জায়গা থেকে শুরু করে, ধরো এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এটা হলো সম্পূর্ণ একটা প্যাচ, একটা প্যাচ। তো এই সম্পূর্ণ একটা প্যাচের একটা দৈর্ঘ্য আছে, সেটা কত, 34 অ্যাংস্ট্রোম, মাথায় রেখো, হ্যাঁ, এই সম্পূর্ণ প্যাচের দৈর্ঘ্য কত, 34 অ্যাংস্ট্রোম, 34 অ্যাংস্ট্রোম। ওকে, মাপঝোঁকের, তাহলে একটা সম্পূর্ণ প্যাচের দৈর্ঘ্য কত, 34 অ্যাংস্ট্রোম, এক। 2 নাম্বার, আচ্ছা ডিএনএ এর ব্যাস কত, মানে এইখান থেকে এই পর্যন্ত এই ব্যাসটা কত,
এখান থেকে এখানে এই ব্যাসটা কত? এই ব্যাসটা হলো কত? আহ, আহ, 20 অ্যাংস্ট্রম। হ্যাঁ, 20 অ্যাংস্ট্রম। এখান থেকে এখানে ব্যাস কত? 20 অ্যাংস্ট্রম আর কি। এবার আসো ডিএনএর দেখো সিঁড়ি দেখো। ধরো এই যে এই সিঁড়ি দেখতে পাচ্ছ। হ্যাঁ, এই যে এটা একটা সিঁড়ি, এটা একটা সিঁড়ি। এরপরে কি আছে? এই যে এটা আর একটা সিঁড়ি। হ্যাঁ, অন্য কালার দিয়ে দেখাই। ধরো এটা একটা সিঁড়ি, এটা একটা সিঁড়ি। এই দুই সিঁড়ির মাঝখানে একটা দূরত্ব আছে না? আছে কি না? এই দুই সিঁড়ির মাঝখানে একটা দূরত্ব আছে না? সেই দূরত্বটা কত? এই দুই সিঁড়ির মাঝখানে দূরত্ব কত? 3.4 অ্যাংস্ট্রম। একদম মুখস্থ রাখবে, ঠিক আছে? তাহলে বললাম ডিএন এর একটা সম্পূর্ণ প্যাচের দৈর্ঘ্য হলো 34 অ্যাংস্ট্রম, ডিএন এর ব্যাস হলো 20 অ্যাংস্ট্রম, ডিএন এর এক সিঁড়ি থেকে এক সিঁড়ির দূরত্ব কত? 3.4 অ্যাংস্ট্রম। আশা করি সকলে মনে থাকবে। এবার শো, আরো কিছু কথা আছে। ডিএন এর একটা সম্পূর্ণ প্যাচে, এই পুরো একটা প্যাচে কতগুলো নিউক্লিওটাইড থাকে আর কি। দেখবা নিউক্লিওটাইড থাকবে হলো সম্পূর্ণ একটা সম্পূর্ণ প্যাচে এখান থেকে এই পর্যন্ত পুরো একটা প্যাচের নিউক্লিওটাইডের সংখ্যা কত হলো? 10 জোড়া। ওকে, এটা মনে রাখবা। আচ্ছা, এই চিত্র থেকে আরো ভালো বোঝা যাবে। দেখো একটা সম্পূর্ণ প্যাচ, একটা নিউক্লিওটাইডের সংখ্যা কি দেখো। এই হলো তোমার হলো একটা 5 কার্বক্সিল সুগার, এর সাথে হলো একটা নাইট্রোজেনাস বেস, এবং এর সাথে কি আছে? একটা ফসফরিক অ্যাসিড। এই তিনটাকে আসলে বলে কি? নিউক্লিওটাইড। দ্যাটস মিন নিউক্লিওটাইড মানে হলো এখানে এই পুরো অংশটা কিন্তু এই দেখো এটা, এই পুরো অংশটা, এটা কি একটা নিউক্লিওটাইড। ওকে, এই পুরো অংশটাকে নিউক্লিওটাইড। সো এরকম একটা সম্পূর্ণ প্যাচ সম্পন্ন করতে এরকম নিউক্লিওটাইড লেখা, এই পাশে একটা, এই পাশে একটা, এটা মিলে একটা সিরিজে হলো এক জোড়া। এরকম 10 জোড়া, এই পাশে একটা নিউক্লিওটাইড, এই পাশে আরেকটা নিউক্লিওটাইড। এখানে এক জোড়া, তারপরে এক জোড়া, তারপরে এক জোড়া, তারপরে এরকম 10 জোড়া নিউক্লিওটাইড দেখে একটা প্যাচে কি থাকে? একটা সম্পূর্ণ প্যাচে। সম্পূর্ণ প্যাচটা কোন জায়গায়? দেখো এই যে এখান থেকে প্যাচটা শুরু হয়ে এখানে এসে গেছে। এই সম্পূর্ণ প্যাচে নিউক্লিওটাইডের সংখ্যা কয় জোড়া থাকে? 10 জোড়া থাকে। কয় জোড়া? 10 জোড়া। এবার আসো একটা সম্পূর্ণ প্যাচে নাইট্রোজেনাস বেস থাকে কয় জোড়া? দেখো একটা সিঁড়িতে থাকে হলো এক জোড়া, তাহলে এরকম 10টা সিঁড়ি থাকবে। সম্পূর্ণ প্যাচে সিঁড়ির সংখ্যা হলো 10টা। সিঁড়ির সংখ্যা কয়টা? 10টা। সিঁড়ি কয়টা? সিঁড়ি তো একটা গেল। নিউক্লিওটাইড হলো 10 জোড়া। সিঁড়ি থাকে, সিঁড়ি থাকে হলো কয়টা? 10টি থাকে সিঁড়ি। আচ্ছা, 10টি সিঁড়িতে নাইট্রোজেনাস বেস থাকে, নাইট্রোজেনাস বেস কয়টি থাকে? 10 জোড়া থাকে। 10 জোড়া থাকে। ওকে, এবার সো এই সম্পূর্ণ একটা প্যাচে হাইড্রোজেন বন্টন কয়টা থাকে? হাইড্রোজেন বন্ধন থাকে হলো 25টি। এটি 25টি। সো এই হলো মোটামুটি ডিএনএ নিয়ে কথাবার্তা শেষ। তো আশা করি সকলে বুঝতে পারছো। আমি খুব সংক্ষেপে একবার তোমাদের হাইলাইট করব, তারপরে আমরা ক্লাসটা রেখে দেবো ইনশাল্লাহ। আমরা কি বললাম? ডিএনএ একটি ডিএনএ দ্বিসূত্রক, এর বিন্যাস এই চিত্রটা সামনে রেখে নিই, তাহলে সুবিধা হবে তোমাদের দেখতে। আমরা কি বললাম? ডিএনএ হলো দ্বিসূত্রক, এর বিন্যাস হলো ডান দিক থেকে বাম দিকে ঘোরানো সিঁড়ির মতো। 2 নম্বর বললাম যে সূত্রক দুটি সমদূরবর্তী, কিন্তু তারা বিপরীতমুখীভাবে তারা অবস্থান করে। তারপর 3 নম্বর বললাম যে ডিএনএ এর কি হয়েছে, এই সিঁড়ি থেকে এই সিঁড়ির দূরত্ব কত? 3। একটি সম্পূর্ণ প্যাচে সিঁড়ির সংখ্যা হলো 10টি। একটি সম্পূর্ণ প্যাচে আমার হলো নাইট্রোজেন বেস থাকে কত? 10 জোড়া। একটি সম্পূর্ণ প্যাচে হাইড্রোজেন বন্ধন থাকে কয়টি? 25টি। সো এই হলো মোটামুটি। আশা করি সকলেই বুঝতে পারছো আর কি। যদি বুঝে থাকো তাহলে একটু কমেন্টস করে জানাও যে সকলে বুঝতে পারছো কিনা এবং কারো কোনো সমস্যা আছে কিনা। আমরা এই ক্লাসটা কিন্তু আজকে এখানে শেষ করে দেবো। দ্রুত কমেন্টস করে জানাও তোমরা এই ক্লাসটা বুঝতে পারছো কিনা। ওকে, হ্যাঁ, নেট একটু সমস্যা করেছে আর কি। তো তোমরা কি শেষের ফিনিশিংটা শুনতে পারছো? তো তোমরা এই ক্লাসটা বুঝতে পেরেছো কিনা একটু কমেন্টস করে জানাবা।
অবশ্যই কমেন্টস করে জানাবা। আমরা এখন ক্লাসটা এখানে শেষ করে দেবো। এটা লং ক্লাস ছিল। হুমায়রা বলছে বুঝতে পেরেছি, ভেরি গুড। শিমুল বলছে যে স্যার অনেক সুন্দরভাবে বুঝতে পেরেছি, সম্পূর্ণটাই বুঝেছি, ভেরি গুড। তারপরে জান্নাত কোনো সমস্যা নাই, বুঝতে পারছি, ভেরি গুড। ওকে। তো ঠিক আছে, আজকে আমরা ক্লাস এখানে রেখে দিচ্ছি আর কি। আগামী ক্লাসে ইনশাল্লাহ আবারও একই সময় দেখা হবে। তো ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকো। সকলকে আবারও মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।